সময় অনেক গড়িয়ে গেছে। আমি আমার দিকে করতে চাই না, কারণ মানে বাইরের মধ্যে আসলাম তোমার কাছ থেকে শুনবো বার্ড ডিটেইল তিনটা বড় কাজ, প্রজেক্ট, প্রশিক্ষণ এবং গবেষণা, এই তিনটা প্রজেক্টের শুনেছি এবং অনেক ইমপ্রেসিভ, অনেক কাজ তারা করেছেন এবং করছি, সেই জন্য সবাইকে অভিনন্দন। এখন আমি একটু ভিন্ন কথা বলতে চাই। ইউজির মেম্বার হিসেবে ইনক্লুড হওয়াতে আমি আনন্দিত। বিশেষ করে আমার চেয়েও আমি বেশি খুশি হয়েছি ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতো লোক এখানে ইউজিতে এসছেন এবং ওনার একটা সুনাম হচ্ছে উনি সবসময় পজিটিভ চিন্তা করেন। অনেক সময় নেগেটিভ চিন্তা আমরা করলে অনেক কিছু নিয়ে ইজ এ ভেরি পজিটিভ পার্সন। বারের জন্য এরকম একজন লোকের আসলে খুবই প্রয়োজন ছিল। কারণ রবার্ট চেম্বার্সের একটা কথা আছে, নেগেটিভ অ্যাকাডেমিশিয়ান, পজিটিভ প্র্যাকটিশনার। উনি কিন্তু বোথ, এটাই উনি পজিটিভ। সেই হিসেবে ওনার নিয়োগটাকে আমি খুব খুশি হয়েছি এবং তার সাথে আমিও আছি এবং আমরা দুজন অনেকদিন একসাথে অনেক কাজ করেছি। এখন আবার হয়তো একটা সুযোগ হবে, আমি খুব আনন্দিত। এক্ষেত্রে একটা কথা বলবো, বিওজি ফর লাস্ট লং ইয়ার্স অ্যাকচুয়ালি এফেক্টিভ কোনো রোল প্লে করেনি। সরি টু সে, বিওজির কি রোল, বিওজি এটা বুঝতো কিনা বা বিওজিকে বুঝতে দেওয়া যেত কিনা, হতো কিনা আমি জানি না। বিওজির কোনো এফেক্টিভ রোল বা পরিচালনা কোনো একটা ছিল না। বিওজির মিটিংটাও কিন্তু অনেক ইরেগুলার ছিল। আশা করি যে এখন যে মিটিংটা রেগুলার হবে, ফ্যাকাল্টির সাথে বিওজির একটা ইন্টারাকশন প্রয়োজন আছে। যদি বিওজি বিচ্ছিন্ন থাকে, ফ্যাকাল্টি কী করে, ফ্যাকাল্টির সাথে যদি যোগাযোগ না থাকে, তাহলে বিওজি পলিসিটা কী নেবে বা পলিসিতে কী সাপোর্ট দেবে, সেজন্য বিওজি এবং ফ্যাকাল্টির ইন্টারাকশনটা বাড়ানো দরকার। আর ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি লম্বা করবো না, সেটা হচ্ছে মানুষের তো মেরুদণ্ড বলে একটা জিনিস থাকে। মেরুদণ্ডটা থাকলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সামহাও আর আদার বার্ড ফ্যাকাল্টি লস্ট হিজ ব্যাকবোন। ব্যাকবোনের বদলে নিচের দিকে লেজটা বেরিয়ে গেছিলো, এটা খালি নড়াচড়া করতে হবে। তা আমরা আশা করি লেজটা গুটিয়ে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াবে। কী চিন্তা করেন কোন অবস্থায়, সেই চিন্তাটা দেশের জন্য কতটুকু উপযোগী, সেই চিন্তাটা আপনাকে করতে হবে। সরকার লাইক করে না, সেই কারণে আমি এই কথা বলবো না। আমার ডিজি লাইক করে না, সেক্রেটারি মহোদয় লাইক করবেন না, আমি সেজন্য বলবো না, সেটা না। আগে আপনি কি মনে করছেন দেশের সমাজ ব্যবস্থা এখন কী করা দরকার, এই নিড আইডেন্টিফিকেশন, ইউ হ্যাভ টু ডু ইট। তারপরে তারা লাইক ডিসলাইক এটা পরে আসবে, কিন্তু আপনি চিন্তাই করলেন না, আপনি খালি চাই থাকলেন ওদিকে ওনারা কি বলেন সেইভাবে আমি করব। এই দিনটা শেষ হয়ে গেছে। এখন যে সময়টা এসছে, সেই সময়ের অপরচুনিটি যেটা হয়েছে সেটা গ্রহণ করুন। এই আপনাদের রিসার্চ এবং প্রজেক্টের ট্রেনিংয়ের যা বিষয়গুলো দেখলাম, এগুলো হচ্ছে আপনার একটা নিশের মধ্যে আছেন, একটা কমফোর্ট জোনে আছেন, এর থেকে বের হন না। দেশের দিকে একটু তাকান, পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। আমি ঢুকেই প্রথম দেখলাম আপনাদের বিরাট পরিবর্তন, ফিজিক্যাল। অনেক ছবি টবি ছিল আপনাদের এখানে, অনেক মূর্তি ছিল, এগুলো এখন না ক্লিন। এটা একটা বিরাট পরিবর্তন। এটা শুধু ফিজিক্যাল চেঞ্জ না, এটার সাথে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হয়েছে, প্রত্যাশার পরিবর্তন হয়েছে। সেটা আপনি ধারণ করেন কিনা, আপনি আজ ফ্যাকাল্টি মেম্বার অফ বার্ড এটা ধারণ করেন কিনা, ধারণ করলে এটার এক্সপ্রেশনটা কীভাবে হবে, এটা নীতি কাঠামোতে কীভাবে প্রতিফলিত হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য নিশের ভিতরে যা আছে সেটা আছে, কিন্তু তার বাইরেও তাকাতে হবে, আমাকে সমাজ প্রত্যাশার দিকে তাকাতে হবে। এটা আপনার তাকান, এটা তাকান নেই। তাহলে এখানে রিসার্চ প্রজেক্টের মধ্যে আপনার কোঅপারেটিভ কোথায়, হোয়াট ইজ কোঅপারেটিভ? আপনাদের সমস্ত কিছুর মধ্যে কোঅপারেটিভের, হ্যাঁ, সিবিডিবি একটা প্রজেক্ট আছে। সিবিডিবি প্রজেক্টটা সিবিডিবি যেভাবে কনসিভ করা হয়েছিল, এখানে সেটা নাই, সেভাবে নাই। তাহলে ওই কথাগুলো আপনি কিন্তু জোরের সাথে বলছেন না। এখন অ্যাডভাইজার মহোদয়ের সামনেও যদি না বলেন, আপনার প্রবলেম সলভ হবে কীভাবে? সুতরাং এগুলো বলার জন্য রেডি থাকতে হবে। আপনাদের লেজটা গুটিয়ে মেরুদণ্ডের মধ্যে এটাকে প্রসারিত করে মেরুদণ্ড সোজা করতে হবে। একাডেমিকদের মেরুদণ্ডটাই প্রধান। আমার কোনো পজিশন নাই দেশে, হোয়াই ইউ হ্যাভ কল মি? আমার কোনো পজিশন নাই, কোনো সরকারি পজিশন নাই, কেন আপনাকে আমাকে কল করেছেন? নিশ্চয়ই একটা রিজন আছে। একাডেমিকদের এটাই বড় সম্পদ, আপনারা একাডেমিক। সেই হিসেবে আমি বার্ডের ফ্যাকাল্টি মেম্বার থেকে নিজের দাবি নিয়ে কথাটা বললাম। আপনাদেরকে নিজের মেরুদণ্ডে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সে আপনার জন্য না, শুধু দেশের জন্য। দেশের জন্য চিন্তা করবেন, থিঙ্ক ট্যাঙ্ক এটা। আমি মনে করি এই যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপ, লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, কোঅপারেটিভসের তিনটা স্ট্রেংথ আছে সাংঘাতিক। প্রথম স্ট্রেংথ হচ্ছে বার্ড অ্যাজ থিঙ্ক ট্যাঙ্ক। এটা হচ্ছে পুরনো কোনো প্রতিষ্ঠান দেশে নাই।
এদের হচ্ছে ঐতিহ্যবাহী কোনো প্রতিষ্ঠান দেশে নাই। এটা এই মিনিস্ট্রির একটা গর্ব, এই প্রতিষ্ঠানটা। ঠিক প্রতিষ্ঠানটাকেও কিন্তু মিনিস্ট্রিকে সেইভাবে হেল্প করতে হবে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে। শুধু একটা মিনিস্ট্রি না, প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আদার মিনিস্ট্রিজদেরও আপনি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করতে হবে। পলিসি অ্যাডভাইস দিয়ে, রিসার্চের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে হেল্প করা। এই জন্য এই মিনিস্ট্রির একটা বিরাট স্ট্রেংথ এই প্রতিষ্ঠান। দ্বিতীয় স্ট্রেংথ কুমিল্লা বগুড়া একাডেমি। থার্ড স্ট্রেংথ ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্টস। সারা দেশের যে আজকে রোড নেটওয়ার্কের যে ঘনত্ব, এটা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম। এত রোড নেটওয়ার্কের ঘনত্ব কোনো দেশে নাই। এবং এলজিডি ইজ রেসপন্সিবল, এলজিডি ক্যান গেট দ্যাট ক্রেডিট। এলজিডি আরেকটা প্রতিষ্ঠান এই মিনিস্ট্রির, যারা কিন্তু অনেক অনেক কাজ করেছেন। এখন কথা হচ্ছে কোনো নেতৃত্ব স্থায়ী না। আখতার আহমেদ খানের নেতৃত্বে একটা জিনিস শুরু হয়েছিল। আখতার আহমেদ খানের সেই ভ্যালুস, সেই দৃষ্টিভঙ্গি, এটা হয়তো আস্তে আস্তে যুগে যুগে সঞ্চারিত হয়েছে তার কালিগদের মধ্যে। এটা এখনও বর্তমান আছে। ঠিক একই রকমভাবে কামরুল ইসলাম সিদ্দিক জিডিতে এক ধরনের একটা সিস্টেম চালু করেছিলেন। সেটা দীর্ঘদিন ধরে কিন্তু এখনও এলজিডি কালচারের মধ্যে এই জিনিসটা আছে। তো এই জিনিসটা যদি আখতার হামিদ খানের চিন্তাভাবনা, তার কর্মস্পৃহা, তার যে সক্রিয়তা, তার যে সমাজ সচেতনতা, সমাজ এখন কীরকম সমাজ কোথায় আছে, উনি এনি এক্সটেন্ট যেতে রাজি ছিলেন। ওনার সাথে একবার কথা প্রসঙ্গে উনি বলছিলেন, উনি যখন আসলেন লাস্ট টাইম বাংলাদেশে, উনি পাঁচপাত্তর ওই যে সাপ নিয়ে খেলা করতো, ওই যে এনএসএফ, তাদের সাথেও দেখা করেছেন। উনি মোনেম খানের সাথে তো ওনার একটা ধরনের বৈঠকও ছিল। এবং সমাজের কোন স্তরের সাথে উনি মিশন নেই। ওরা এত পাওয়ারফুল কেন, তারা কীভাবে ইউনিভার্সিটি কন্ট্রোল করে, আমাকে তাদেরও জানতে হবে। উনি তাদের সাথে কথা বলেছেন, এবং যখন কথা বলেন তখনও তার কাঁধে একটা সাপ ছিল। তো উনি এইগুলো গল্প করতেন। তো সুতরাং আপনার নিষেধ ভিতরে বসে থেকে কমফোর্ট জোনে থাকলে হবে না। কিন্তু আমি খুব খুশি হয়েছি একটা স্টাডি দেখে, এটা ভিন্ন টাইপের স্টাডি। কওমি মাদ্রাসার এনরোলমেন্ট নিয়ে কথা বলছেন আপনারা। কওমি মাদ্রাসাই যেন তার নেগলেক্টেড এরিয়া। এখানে কিছু লোক তো পড়াশোনা করে, তারা কি পড়াশোনা করে আমরা জানি না, এবং তারা সমাজের বোঝা নাকি সমাজের সম্পদ সেটা আমি জানি না। আপনারা স্টাডি করতে যাচ্ছেন, তাদেরকে ওদের মধ্যে আনছেন, এটা একটা নতুন দিক। এরকম আরও অনেক দিক বের করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিরাট ধরনের একটা সমাজের চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জের রিফ্লেকশন কিন্তু আপনাদের বর্তমান পরিকল্পনার মধ্যে কীভাবে আসছে এটা দেখতে চাই। কারণ আপনাদের সব কিছু করতে পারবেন না, অন্তত জনপ্রতিষ্ঠানগুলো যেগুলো গ্রাসরুটে কাজ করে তাদের অবস্থাটা আপনি বুঝতে চাইবেন, চেষ্টা করবেন। এখন লোকাল গভর্নমেন্টগুলোতে লিডারশিপ নাই। প্রথমত হচ্ছে নির্বাচনগুলো ছিল ত্রুটিপূর্ণ, এবং মানুষগুলোও ছিল ত্রুটিপূর্ণ অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও। এটা এই সরকার এসে তারা অনেকে পালিয়ে গেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত পালিয়ে গেছেন। তাহলে কাজ করবেন কীভাবে? একটা ইন্টারিম ম্যানেজমেন্ট করেছে, এটা তো পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট না। কিন্তু আপনারা স্টাডি করে তাদেরকে একটা ফিডব্যাক দিতে হবে, কী করা যায়, কী অল্টারনেটিভ আছে। আর এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি এই সময়ের জন্য। সময়ের প্রয়োজনে কতগুলো স্টাডি করার প্রয়োজন আছে। সেজন্য আমি বলবো যে এই পরিবর্তনের আশাকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে এগুলোকে বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্টকে পথ দেখানোটা আপনাদের কিন্তু দায়িত্ব আছে। তো এইসব দিক লক্ষ্য রেখে আপনারা আশা করি কাজ করবেন। আমরা চেষ্টা করব বিওজিতে যেটুকু সম্ভব করার জন্য। এটা তো অবশ্যই করা হবে। আপনাদের সাথে আমার ইন্টারাকশনটা নতুন না। আমি বিওজি হয়েছি বলে আমি বিরাট কিছু হয়ে যাইনি। আমার জন্য কোনো প্রোটোকল লাগবে না। আপনাদের একটা বড় ট্রেডিশন আছে, সুন্দর প্রোটোকল করে। প্লিজ ডোন্ট ডু এনি প্রোটোকল ফর মি। আমি আগে যা ছিলাম তাই আছি, এখনও তাই আছি, আগামীতেও তাই থাকবো। সুতরাং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, এবং এগুলোর জন্য আপনাদের আলাদা আলাদা প্রেজেন্টেশনের প্রয়োজন আছে, আলাদা আলাদা আলোচনার প্রয়োজন আছে। এপিসিতে সব কিছু সলভ হবে না। এপিসির মধ্যেও ছোটো ছোটো গ্রুপ করে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন আছে। এগুলো হয়তো আপনারা অপরচুনিটি অনুযায়ী সৃষ্টি করে নেবেন। আমি বলবো সরকারের যে চাহিদা না থাকলে এই অর্গানাইজেশন কাজ করবে না। আমি বিশেষ করে অ্যাডভাইজার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, একাডেমি অনেক ক্ষেত্রে আন্ডার ইউটিলাইজড। তাদের যে পটেনশিয়াল আছে সেটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হয় না। যদি প্ল্যানিং কমিশন চাই, আগে দেখতাম প্ল্যানিং কমিশন রেগুলার আসা যাওয়া করতো। এখন প্ল্যানিং কমিশন আসে কিনা আমি জানি না। শিক্ষা মন্ত্রণালয় আসা যাওয়া করতো, এলজিডি রেগুলার আসা যাওয়া ছিল অনেকেরই, কিন্তু এখন হয়তো সেভাবে তারা মনে করে না যে তাদের প্রয়োজন আছে। কিন্তু এমনকি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিও কিন্তু কিছু নিজস্ব প্রয়োজন ছাড়া কিন্তু তারা বার্ডের যে টোটাল পটেনশিয়ালটাকে ব্যবহার ঠিকভাবে করে না। বার্ড এবং আরডিএম এটা কথাই বলবো। আর আরেকটা প্রবণতা, এটা হয়তো এই গভর্নমেন্ট চাইবেন না আশা করি, বার্ড আছে, আরডিএ আছে, আরও নতুন নতুন প্রতিষ্ঠান সৃষ্টি করা।
একই কাজকে একই কাজের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান সৃষ্টি করলে হয় কি প্রতিষ্ঠানটা ডাইরেক্ট তরলায়িত হয়ে যায়, এগুলো কাজ করে না। সেজন্য এখানে প্রতিষ্ঠান কমানো প্রয়োজন আছে। প্রতিষ্ঠান কমানো মানে জনগণের চাকরি চলে যাওয়া না, প্রতিষ্ঠানগুলোর সাথে আর্থিকৃত হবে, কিন্তু এত প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। কারণ আখতার আহমেদ খান বলেছিলেন ওনাকে যখন খুব বগুড়া একাডেমি করার জন্য নিয়ে আসা হয়, তখন মাসে ওনাকে 80-90 হাজার টাকা বেতন দেওয়া হতো সমস্ত সুযোগ সুবিধা দিয়ে। উনি ওখানে গিয়ে বললেন যে আমার তো এটা করার প্রয়োজন নাই, আমি এত টাকার দরকারও নাই আমার। উনি 1 মাস কাজ করে দিয়ে রিপোর্ট লিখে দিয়ে এসে কুমিল্লায় বসেছিলেন, বললে এই টাকা খাওয়ার আমার রাইট নেই, এটা আমি খেতে চাই না। কারণ দেশে একটা একাডেমি হলেই চলে, কিন্তু একটা একাডেমি হবে, তারা ধ্যান ধারণাগুলো তৈরি করবে, অন্যরা সবাই বাস্তবায়ন করবে। কিন্তু জেলায় জেলায় একাডেমি করার কোনো প্রয়োজন নাই। এটা মনে হয় সাজেশন ছিল প্রত্যেক থানায় থানায় একাডেমি করে ফেলো। তাহলে এখানে যদি এত উন্নতি হয়েছে, তাহলে প্রত্যেক থানায় থানায় একাডেমি হলে কেমন হয়? তো ওই চিন্তা কিন্তু এখন করবেন না, এই গভর্নমেন্টও করবেন না। আশা করি ভবিষ্যতে এইসব চিন্তা হবে না। বরঞ্চ এখন যে রিফর্ম হতে যাচ্ছে, সেই রিফর্মের মধ্যে হয়তো একটা বিষয় আসবে, সরকারের আকার ছোট করা। সরকারকে স্মল, স্মার্ট এবং এফেক্টিভ গভর্নমেন্ট আমাদের দরকার। এত বড় গভর্নমেন্ট দরকার না যে গভর্নমেন্ট নড়ানা চড়ানা কাজ করতে পারে না, তা নিজের ভাড়ায় নিজে বসে যায়। সুতরাং স্মল অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট দরকার এবং ইফেক্টিভ গভর্নমেন্ট দরকার, যেখানে সেবা দেয়, সরাসরি সেবা পায়, সেই গভর্নমেন্ট দরকার। সেই সময় হতে এসছে। তো সেই হিসেবে রিফর্ম নিয়ে আপনারা চিন্তা করুন, আপনার সেক্টর রিফর্মের চিন্তা করুন, সেটা আপনার চিন্তায় নাই। আপনি কোঅপারেটিভ রিফর্ম নিয়ে চিন্তা করুন, রুরাল ডেভেলপমেন্ট টোটাল বিষয়ের রিফর্ম, পলিসি রিফর্মের চিন্তা করুন, লোকাল গভর্নমেন্ট রিফর্ম তো আছেই। তো এই জন্যই বললাম সময়টা খুব ইম্পর্ট্যান্ট টাইম। এই সময়ে আপনি যাই দিবেন, যেগুলো জিনিস বহুদিন ধরে হয়নি, সেই সব জিনিস এখন জমে আছে, এগুলো করার জন্য সরকার কিন্তু লোক খুঁজছে। আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন। এই ক্ষেত্রে বর্তমান সময়ে গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়ার আপনারা সেইভাবে তৈরি থাকুন। অর্থাৎ অ্যাডভাইজার মহোদয় পরবর্তীতে আরও এগুলো নিয়ে ভাববেন, ভেবে আপনাদের হয়তো কাজ দিবেন, এগুলো করার জন্য আপনারা তৈরি থাকুন। যেটা একটা বললাম যে এখন লোকাল গভর্নমেন্ট দেশে নাই, চলছে না, কারণ অনেকগুলো বাস্তব রিজনে নাই। কিন্তু এটাতে ব্রিজ করতে হবে, অবস্থার তো পরিবর্তন হবে। সুতরাং আপনাদের সাজেশন কি? আপনারা সেই সাজেশন তৈরি করুন। সরকার পুরোপুরি গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনার ধারণাটা দিবেন, আপনি সমস্যাটা তুলে ধরবেন, এর সমাধানের দিক নির্দেশনা দিবেন, সেই জিনিসগুলো করতে হবে। যেমন আরেকটা ইস্যু বহুদিন ধরে কুমিল্লা একাডেমিতে আলোচনা হয়েছে, এটা আজকে এখানে 15 জনের সচিব মহোদয় আছেন এবং মন্ত্রী অ্যাডভাইজার মহোদয় আছেন, আমাদের হোসেন ভাই, জিল্লুর ভাই আছেন, দিদি সাহেব, 4 জনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 3টা সেক্টর আমাদের, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, কোঅপারেটিভ সেক্টর, ইকোনমির মালিকানা 3টা সেক্টর। এই 3 সেক্টরের মধ্যে 2 সেক্টরে ব্যাংক আছে, কোঅপারেটিভ সেক্টরে কোনো ব্যাংক নেই। ব্যাংক নাই তাও আবার ঠিক না, ব্যাংক একটা আছে, কিন্তু এটা ব্যাংকও না, এটা কোনো ব্যাংক না, এটা রিয়েল অর্থ কোনো ব্যাংক না, এটা একটা কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সেক্টরে একটা ব্যাংক দরকার, সেক্টর ব্যাংক, এটা কোঅপারেটিভদের টাকায় হবে। কিন্তু এই ব্যাংকটাই পিকেএসএফ যেমন করে এনজিওদের সাপোর্ট দেয়, শুধু টাকা দেয় না, ম্যানেজমেন্ট সাপোর্টও দেয়। এই ব্যাংক কোঅপারেটিভকে সেই সাপোর্ট দিবে, এই ব্যাংকটা তারাই করবে, এটা কমার্শিয়াল ব্যাংকের মতোই চলবে। যেমন নেদারল্যান্ড রাবো ব্যাংক, এটা ওই দেশের 3য় বৃহত্তম ব্যাংক। সুইজারল্যান্ডের কোঅপারেটিভ ব্যাংক, এটা ওই দেশের 3য় বৃহত্তম ব্যাংক। বাংলাদেশে কেন এত ব্যাংক হচ্ছে? আনসারের ব্যাংক হয়, বিডিবির ব্যাংক হয়, সৈনিকের ব্যাংক হয়, সবার ব্যাংক হয়, কিন্তু কোঅপারেটরদের কোনো ব্যাংক নাই। এরা বহুদিনের দাবি ছিল এটা।